নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। মমতার ঘনিষ্ঠতা অন্য রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত, রাগঢাক না করে দিলীপ ঘোষ স্পষ্ট জানালেন। কোথায় লোকানো ছিল অস্ত্র, কারা কাজ করছিল জঙ্গিদের হয়ে, সামনে ভয়ঙ্কর তথ্য। পালানোর জন্য 5 মিনিটও সময় পাবেন না, ইউনূস সরকারকে হুঁশিয়ারি। জোর ধাক্কা খেলেন এই তৃণমূল সাংসদ, 50 লক্ষ টাকা জরিমানা দিতেই হবে, স্পষ্ট জানালো হাইকোর্ট। বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় জারি ধরপাকড়, গ্রেপ্তার ঠিকাদার। 8 দিন পাকিস্তানের হাতে বাংলার জওয়ান, পাঠানকোটে গিয়ে কি জেনে এলেন স্ত্রী। শহীদ ঝন্টু আলীকে নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার। এবার আসছি বিস্তারিত খবরে। বুধবার দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরেই সস্ত্রীক জগন্নাথ ধামে উপস্থিত ছিলেন রাজ্য রাজনীতিতে নয়া বিতর্ক যোগ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। একদিকে রাজ্য বিজেপি জানিয়েছে তারা দিলীপ ঘোষের এই সিদ্ধান্তকে সমর্থন করে না, এটা একেবারেই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আরও এক ধাপ এগিয়ে দিলীপ ঘোষকে আক্রমণ করেছেন দলবদলু সৌমিত্র খাঁ। যারা এইসব বিশ্লেষণ করছেন তাদের সঙ্গে আমার সম্পর্ক ওরকমই। এদের অনেকে আমার পিছনে ঘুরঘুর করত, 1 লাখ 2 লাখ টাকার জন্য ঘুরতো। কেউ আমার বিশেষজ্ঞ হয়ে গিয়েছিল, কেউ আমার উপদেষ্টা হয়ে গিয়েছিল, আবার জামা পাল্টে এখন আমাকে উপদেশ দিচ্ছেন। এরা সব অন্ন দাস। আর দিলীপ ঘোষ বুক ফুলিয়ে ঘুরবে, কারণ দিলীপ ঘোষ কারোর সঙ্গে অ্যাডজাস্ট করে চলে না। যারা এখন টিভিতে এই কথা শুনছেন তাদের সবাইকে চ্যালেঞ্জ করছি, পারলে প্রমাণ দিন দিলীপ ঘোষ কখনো কোনোদিন কোনো তৃণমূল নেতাকে ফোন করেছে। মুখ্যমন্ত্রী ছেড়ে দিন, তারা দরকার হলে দিলীপ ঘোষকে ফোন করেছে। কেউ বলতে পারবে না আমি কোনো অ্যাপের মাধ্যমে গোপনে ফোন করেছি বা রাত্রেবেলা কালীঘাটের বাড়ি গিয়েছি। দিলীপ ঘোষ লড়াই করেছিল, লড়াই করবে। দিলীপ ঘোষ বিজেপিটা বোঝে। যারা আজ হিন্দু হিন্দু ভাই ভাই বলছে তারা একটা হিন্দু মন্দির থেকে হিন্দুদের আলাদা করছে। বিজেপি তাই বলেছে কোনোদিন কাশী বিশ্বনাথ মন্দির মোদিজি তৈরি করেছেন। কেউ বলেছে ওটা মোদির মন্দির। আমি বলছি ওটা জগন্নাথ মন্দিরে গিয়ে যদি কেউ মাথা নত করে তাহলে সে তৃণমূল হয়ে যাবে। মানুষকে এত বোকা ভাবেন আপনারা? সিপিএম একসময় বলতো ওই বিবেকানন্দ আর এই বিবেকানন্দ, ওটা নাকি আরএসএস এর বিবেকানন্দ। তৃণমূল বলতো রামায়ণের রাম আলাদা আর বিজেপির রাম আলাদা। আমরা সেটা মনে করি না। পুরীর জগন্নাথ আর দীঘার জগন্নাথ এক, যার যেখানে ইচ্ছা গিয়ে প্রণাম করবেন। সবাই বলে বিজেপি মন্দির রাজনীতি করে, 100 বার করে, কিন্তু মন্দিরে মন্দিরে ভেদাভেদ করে না। এরকম করলে বিজেপিকে মানুষ ভোট দেবে? আমার পন্থী কেউ নেই, আমি বিজেপি পন্থী। আমি সভাপতি ছিলাম, লোক আমার সঙ্গে ঘুরতো। আমি এখন কেউ নই, কিন্তু আমাকে লোক নেতা মনে করে, তাই আমার সঙ্গে ঘোরে। আমি মালদহ মুর্শিদাবাদ গিয়ে সভা করে এসেছি। আর কারুর ক্ষমতা আছে সভা করার? আমি সভাপতির নির্দেশে গেছি। মুর্শিদাবাদের লোক আমাকে ডেকেছে কারণ তারা আমাকে হিন্দুদের নেতা মনে করে। কারোর দম আছে জঙ্গিপুর গিয়ে সভা করার? দিলীপ ঘোষ করে এসেছে। কে আসল হিন্দু নেতা সেটা পাবলিক জানে। রাতারাতি হিন্দু নেতা হতে যেও না, হিন্দুত্ব সবাইকে ফিট করে না। পেহেলগাঁও সন্ত্রাসের নেপথ্যে পাক জঙ্গি সংগঠন লস্কর ই তৈবা, পাক গোয়েন্দা সংস্থা আইএসআই এর পাক সেনার মিলিত ষড়যন্ত্রের তথ্য প্রমাণ মিলেছে। বৈশরণে বেছে বেছে হিন্দু পর্যটকদের হত্যালীলা নিয়ন্ত্রিত হয়েছে পাকিস্তান থেকে। হামলায় জড়িত 2 পাক জঙ্গি হাসিম মুসা এবং আলী ভাই ওরফে তলহা। সূত্রের খবর, জাতীয় তদন্তকারী সংস্থার প্রাথমিক তদন্ত রিপোর্টে 150 জনের বয়ানের উল্লেখ করা হয়েছে। সূত্রের খবর, এনআইএ ডিজির নেতৃত্বেই পেহেলগাঁওয়ের প্রাথমিক তদন্ত রিপোর্ট তৈরি করা হয়েছে। খুব শিগগিরই তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠানো হবে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া কার্তুজের খোল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এখনও তার রিপোর্ট আসা বাকি। এদিকে প্রতিদিনই সামনে আসছে সেদিন পেহেলগাঁওতে থাকা বিভিন্ন পর্যটকের অভিজ্ঞতার কথা। তারা কেউ বলছেন ঘোড়ওয়ালাদের কথাবার্তা সন্দেহজনক ছিল, কেউ বলছেন সেদিন গুলির শব্দের সঙ্গে সঙ্গে জিপলাইন অপারেটর আল্লাহু আকবর বলা হয়েছিল, রীতিমতো সন্দেহজনক। মৃত শুভম দ্বিবেদী স্ত্রীও দাবি করেছেন সেদিন তার পরিবারের মানুষজনের উপরে উঠতেই চাইছিলেন না। ঘোড়ার চালকদের সঙ্গে একচোট তর্কও হয়, কার্যত জোর করেই পাঠানো হয় তাদের উপরে। এছাড়া তার সন্দেহ সেদিন অস্ত্রশস্ত্র নিয়ে কেউ আসেনি আক্রমণকারীরা, সম্ভবত তাদের হাতেই কেউ অস্ত্র তুলে দেয়। তাই তার সন্দেহ ওখানকার হকার ক্যামেরাওয়ালা সালওয়ালাদের উপর, তাদের যোগাযোগ থাকতে পারে হামলাকারীদের সঙ্গে। অন্যদিকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ। ভারত পাকিস্তান দ্বন্দ্বের আবহে জয়সলাম মীরের এক বাসিন্দাকে গ্রেপ্তার করল রাজস্থান ইন্টেলিজেন্স। ধৃতের নাম পাঠান খান।
অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট 1923 ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বাংলাদেশের ইসলামপন্থী দলগুলি মোহাম্মদ ইউনূসের সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারকে এবার হুঁশিয়ারি দিল। মহিলা বিষয়ক সংস্কার কমিশন অবিলম্বে বাতিল করার জন্য কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইসলামপন্থী দলগুলির ব্যানার জাতীয় ওলমা মাসায়েক আইম্মা পরিষদের কিছু গণনেতা গণ আন্দোলনের হুমকি দিয়ে সতর্ক করেছেন যে ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে। একজন বলেছেন যে সংস্কারগুলি এগিয়ে গেলে তারা পালাবার জন্য 5 মিনিটও সময় পাবেন না। ঢাকা ভিত্তিক বাংলা দৈনিক প্রথম আলো এমনটাই জানিয়েছে। ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, সরকার যদি নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করে তাহলে 5 মিনিটও সময় পাবে না। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে জাতীয় উলেমা মাসায়েক আইম্মা পরিষদের সেমিনারে এই মন্তব্য করেন তিনি। সরকারকে উদ্দেশ্য করে চরমোনাই পীর বলেন, আপনারা নারী বিষয়ক সংস্কার কমিশন করে নারী নীতিকে বাহবা দিচ্ছেন। আপনাদের মনে রাখতে হবে, আপনারা কিন্তু এমনিতেই জনগণের ভোটের সরকার নন। আপনারা জনগণের ভোটের মাধ্যমে দেশ পরিচালনা করছেন না। তিনি বলেন, আমরা তো সবসময় আপনাদের সহযোগিতায় ছিলাম, এখনো আছি, কিন্তু আমাদের রাস্তায় নামিয়ে আপনাদের মুখোমুখি দাঁড় করিয়ে ওই ফ্যাসিস্ট এবং ঘাপটি মারা শত্রুরা যেন সুযোগ নিতে না পারে, এটা আপনাদের মাথায় রাখার জন্য অনুরোধ করছি। এরপর যদি আপনারা সামনে পা বাড়াতে চান, পরিষ্কার মেসেজ কে জানিয়েছে কে জানি বলছে না 5 মিনিটে আপনারা আপনাদের অবস্থান থেকে সরে যান। সেই 5 মিনিটও সময় পাবেন না। তিনি বলেন, নারী সংস্কার কমিশনের সুপারিশে আওয়ামী লীগের কাছে হাত রয়েছে। তারা তো বসে নেই, তারা হয়তোবা এই নারী কমিশনের সংস্কারের মাধ্যমে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে। সেমিনারে বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু প্রমুখ। সেমিনারে ইসলাম আন্দোলনের সহযোগী ঘটনায় জাতীয় উলেমা মাসায়েক আইম্মা পরিষদ 4টি দাবি জানায়। ঢাকা ভিত্তিক ডেইলি স্টার জানিয়েছে, ইসলামপন্থীরা কমিশনের বিরুদ্ধে ইসলাম বিরোধী এবং পশ্চিমবঙ্গের প্রতি অনুপ্রাণিত প্রস্তাব প্রচারের অভিযোগ এনেছে। বুধবার ঢাকায় নারী বিষয়ক সংস্কার কমিশনে ইসলাম ফোবিয়া আমরা কি করতে পারি শীর্ষক এক সেমিনারে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে এই সতর্কীকরণ জানানো হয়। মোহাম্মদ ইউনূসের কাছে মহিলা কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কয়েকদিন পরেই এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। 2024 সালে জুলাই মাসে তৃণমূল সাংসদকে 50 লক্ষ টাকা জরিমানা করেছিল দিল্লি হাইকোর্ট। সমাজ মাধ্যমে অবমাননাকর মন্তব্যের অভিযোগে তাকে এই বিপুল পরিমাণ অর্থ জরিমানা দেওয়ার নির্দেশ দেয় আদালত। এই রায় ফের বিবেচনা করার আবেদন জানিয়েছিলেন তৃণমূল সাংসদ। 2021 সালে জুন মাসে ধারাবাহিকভাবে বেশ কিছুটা টুইট করেছিলেন জোড়াফুল সাংসদ সাকেত গোখলে। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং তার স্ত্রী তথা সাবেক কূটনৈতিক লক্ষ্মীপুরী সুইজারল্যান্ডে কেনা আবাসন নিয়ে নানান প্রশ্ন তোলেন। পুরীর দম্পতি সম্পত্তির বিষয়ে ইডি তদন্ত চাওয়ার পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ওই টুইটগুলিতে ট্যাগ করেছিলেন সাকেত। এই নিয়ে তীব্র জলঘোলা হয়েছিল, জল গড়ায় আদালত অবধি। পরবর্তীতে দিল্লি হাইকোর্টের নির্দেশ মতো ওই বিতর্কিত টুইটগুলি মুছে দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। তবে তা সত্ত্বেও মানহানিকর মামলা থেকে মুক্তি মেলেনি। উচ্চ আদালতের তরফ থেকে তাকে 50 লক্ষ টাকা জরিমানা করা হয়। এই রায় পুনরায় বিবেচনার আর্জি জানিয়েছিলেন সাকেত, তবে তাতে কোনো সুরাহা হলো না। দিল্লি হাইকোর্টের বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব তার এই আন্দোলন খারিজ করে দিয়েছেন। বিচারপতির নির্দেশ, আইন মেনে 180 দিনের সময়সীমার মধ্যে রায় পুনরায় বিবেচনা করার আর্জি জানানোর কথা, তবে তৃণমূল সাংসদ সেটা করেননি। সেই জন্য তার আর্জি খারিজ করে দেওয়া হচ্ছে। দিল্লি হাইকোর্টের দেওয়া পুনর্নির্দেশই বহাল রাখা হয়েছে। মানহানিতে দোষী সাকেতের মাসিক বেতন থেকে 2/3 কেটে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এর আগে অবশ্য তৃণমূলের এই রাজ্যসভার সাংসদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন দলের বাকি 40 জন সাংসদ। প্রত্যেককে সাকেতকে মাসিক 4,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেন। দলীয় স্তরে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আরও একজন ধৃত খুরশিদ আলম কড়েয়ার বাসিন্দা। বছর 42-এর ওই ব্যক্তি হোটেলের ঠিকাদার। কড়েয়া এলাকায় নিজের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এই নিয়ে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3। ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায়। আচমকা বড়বাজারে মদনমোহন মেছুয়া বাজারে ফলপট্টির একটি হোটেলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। দমকলের 10টি ইঞ্জিন পৌঁছায়। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করার চেষ্টা করেন কর্মীরা। জানা যায় হোটেলে কমপক্ষে 42টি ঘর ছিল, অধিকাংশতেই ছিল না জানালা।
ফলে ধোঁয়ায় বাড়ে বিপত্তি। একদিকে ভিতরে থাকা আবাসিকরা আটকে পড়েন, অন্যদিকে দমকল কর্মীদের ভিতরে প্রবেশে হিমশিম দশা হয়। প্রায় 8 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হাইড্রোলিক ল্যাডার দিয়ে 25 জনকে উদ্ধার করা হয়। 15 জনের মৃত্যু হয়। এই ঘটনার 1.5 দিনের মাথায় বৃহস্পতিবার সকালে হোটেল মালিক আকাশ চাওলা এবং ম্যানেজার গৌরব কাপুরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। ওই দিন গ্রেপ্তার হয় ঠিকাদার খুরশিদ আলম নামে ওই ব্যক্তিকে করেয়ার তার নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবারই আদালতে পেশ করা হবে তাকে। এদিকে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন সেরে বৃহস্পতিবারই ক্ষতিগ্রস্ত হোটেল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই হোটেলটির অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল না বলেই দাবি করেন। যারা এই ঘটনায় যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। পেরিয়ে গিয়েছে 1 সপ্তাহেরও বেশি সময়, এখনও ছাড়েনি পাকিস্তান। পাক রেঞ্জার্সের হাতে বন্দী রিসরার বিএসএফ জওয়ান পুনম কুমার সাউ। স্বামীর খোঁজ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে পাঠানকোটে ছুটেছিলেন স্ত্রী রজনী সাউ, কিন্তু ফিরতে হলো খালি হাতেই। তবে মিলল আশ্বাস, তার সঙ্গে গিয়েছিলেন আত্মীয়রাও, একই সঙ্গে ফিরেছেন তারাও। রজনী বলছেন, অনেক কথা হয়েছে, বিএসএফ এর কর্তারা বলেছেন ভয়ের কোনো কারণ নেই, উনি নিজে চলে আসবেন। উৎকণ্ঠা গোটা পরিবারের। পুনমের আত্মীয় সত্যপ্রকাশ গুপ্তা জানান, বিএসএফ আধিকারিকরা জানিয়েছেন ছাড়িয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। তারা আমাদের বলেছেন ধৈর্য ধরতে। আমরা ধৈর্য ধরবো, কিন্তু কতক্ষণ ধরতে পারবো জানি না। দেশের সংকটজনক পরিস্থিতিতে সীমান্তে ডিউটি করতে গিয়ে ছেলের পাকিস্তানের হাতে আটকা পড়ায় কপালে চিন্তার মেঘ চওড়া হয়েছে পুনমের বাবা ভোলানাথ সাউয়ের। উদ্বেগের সুরেই বলছেন, বৌমার সঙ্গে কি কথা হয়েছে তা আমি জানি না, ছেলে এখনো ফেরেনি। এটা কেন্দ্রীয় সরকারের দায়, কেন্দ্র সরকারেরই দায়িত্ব। তাদের কাছ থেকে কোনো রকম খবর আমি পাইনি। এখনই উৎকণ্ঠা কাটছে না। প্রসঙ্গত, কাশ্মীরের নৃশংসভাবে 26 জন পর্যটককে হত্যার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে বদলার রফ উঠেছে গোটা দেশে। এরই মধ্যে পাক রেঞ্জার্সের হাতে পুনমের আটকে পড়া দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও বিষিয়ে দেয়। সূত্রের খবর, ঘটনার দিন পাঠানকোট সীমান্তে ডিউটি করার সময় শরীর খারাপ লাগায় একটি গাছের ছায়ায় বসেছিলেন বিএসএফ কনস্টেবল পুনম কুমার সাউ। কিন্তু টের পাননি যে তিনি ভুল করে পাকিস্তানের মাটিতে চলে গিয়েছেন। তখনই তাকে আটক করে পাক রেঞ্জার্সরা। জঙ্গি হামলায় শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের মৃত্যু ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই নিয়ে বিজেপি নোংরা রাজনীতি করছে বলে অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস। সম্প্রতি একটি অডিও ভাইরাল হয়েছে, যেখানে নদিয়ার বিজেপি নেতা অর্জুন বিশ্বাসকে বলতে শোনা গিয়েছে ওখানে একটা ভোটও পাওয়া যাবে না। এই অডিও ছড়িয়ে পড়তেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন রাজ্যের শাসক দল। গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন 26 জন সাধারণ নাগরিক। এই ঘটনায় দেশজুড়ে শোকের আবহের মধ্যে জঙ্গি হামলায় শহীদ হন সেনা জওয়ান ঝন্টু আলী শেখ। তিনি নদিয়ার তেহট্টের বাসিন্দা। গত শনিবার তার দেহ বাড়িতে এসে পৌঁছালে তাকে গান স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হয়। সেই সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস, সিপিএম ও কংগ্রেস নেতৃত্ব। এরপর বিতর্কিত অডিওটি ভাইরাল হয়। অডিওতে নদিয়া উত্তর সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস দলেরই এক কর্মীর সঙ্গে কথা বলছেন। সেখানে ওই কর্মী শহীদ জওয়ানের বাড়িতে যাওয়ার কথা বলেছিলেন। সেই কথার পরিপ্রেক্ষিতে অর্জুন বলেন, একজন মুসলিম মারা গিয়েছেন, ওখানে একটা ভোটও পাওয়া যাবে না, এখন ভোটের রাজনীতি দেখতে হবে। এরপরেই বিজেপিকে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেস। যদিও অভিযুক্ত বিজেপি নেতার দাবি তিনি ওই জওয়ানের বাড়িতে গিয়েছিলেন, তাই এই অভিযোগ ভিত্তিহীন। প্রযুক্তির ব্যবহার করে তাকে ফাঁসানো হয়েছে। পেহেলগামের ঘটনার পর থেকে গোটা দেশ জুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশকে কটাক্ষের শিকার হতে হয়েছে। এর জন্য বিজেপিকে দায়ী করেছেন তৃণমূল কংগ্রেস। শাসক দলের দাবি যে সেনা জওয়ান দেশের জন্য প্রাণ দিয়েছেন তাকেও ছাড়া হচ্ছে না। সেই মৃত্যুতেও লেগেছে সাম্প্রদায়িক রং। সেখানেও বিজেপি ভোটের রাজনীতি দেখছেন। এই পরিস্থিতিতে কিভাবে বিজেপি নেতা এরকম কথা বলতে পারেন তা নিয়েও প্রশ্ন তুলছে তৃণমূল। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।